শান্ত, আপনার কাছে আসি। সম্প্রতি আব্দুল কাদের একটি ইন্টারভিউ দেখেছি। আব্দুল কাদের খুবই জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনিও যোদ্ধা আপনাদের। সেই আব্দুল কাদের সেই সাক্ষাৎকারে আপনি দেখবেন যে তিনি উল্লেখ করেছেন, তিনি আসলে সেই সাক্ষাৎকারের মধ্যে আমার কাছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সম্পর্কে যে মন্তব্যগুলো এসেছে এবং খুবই দুঃখজনক কয়েকটি বিষয় সেখানে আমি দেখলাম যে সেখানে তারা আসলে চাইছিলেন না এটা এক দফার দিকে যাক, এবং শেষ পর্যন্ত আসলে শিক্ষকরা ৩ তারিখে যখন এক দফার ঘোষণা দিয়ে দিল এবং এটা না দিলে আসলে হবে না এবং ওটা দিতেই হবে, সেরকম একটা অবস্থা আমার কাছে মনে হচ্ছে। এবং তারপরে এক দফা দেওয়া হলো, ঘোষণাটা দেওয়া হলো। এবং তার আগে তারা আসলে হাসনাত সার্জিসের কোট করে বলছে, তারা বলেছে তোমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো, বিএনপি জামাতের পায়ে আন্দোলন করছো, কাদেরকে থামাও, এরকম একটি কথাও তিনি এক জায়গায় বলেছেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে অনেকে বলেন গণঅভ্যুত্থানের নেতা আবার কোটা সংস্কারের নেতা দুটো আলাদা। হাসনাত এবং সার্জিসকে তাহলে কোটা সংস্কারের নেতা ছিলেন, গণঅভ্যুত্থানের নেতা না? আপনি কিভাবে দেখেন, কি বলবেন আপনি? এই আলোচনাটা দুইটা পার্সপেক্টিভে আলোচনা করতে হবে, কারণ আলোচনাটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এবং যিনি কথা বলেছেন আব্দুল কাদের এবং যাদের ব্যাপারে বলেছেন হাসনাত এবং সার্জিস, এই তিনজন ব্যক্তি গণঅভ্যুত্থানের যদি 4-5টা চরিত্র বা 10টা চরিত্র যদি কেউ পিক করে, এই 10টা চরিত্রের মধ্যে তিনজন ব্যক্তিই থাকবেন। হ্যাঁ, মানে গণঅভ্যুত্থানের যদি সামনের সারির যে চরিত্রগুলো যদি আমরা দেখি, প্রথম কথা হচ্ছে এক দফার বিষয়টা ক্লিয়ার করি। এক দফার ঘোষণা কিন্তু হাসনাত সার্জিসও দেয় নাই, আব্দুল কাদেরও দেয় নাই। এক দফার কথা নাহিদ ইসলাম দিয়েছেন। এবং নাহিদ ইসলাম কিভাবে দিয়েছেন এটা হয়তো লম্বা হিস্ট্রি, আমি এখানে বলার সময়ও পাবো না। সেটা তিনি যখন ডিবি অফিস থেকে ফিরলেন, তারপর অনেকেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে এক দফা না দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, আবার এক দফা যেন বাসায় বসে ঘোষণা করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, সেটাও বলেছিল। কিন্তু নাহিদ ইসলাম তখন বলেছেন যে না, আমরা এটা কোনো তৃতীয় পক্ষ, এজেন্সি বা কারো মাধ্যমে আমরা ঘোষণা দেব না, আমরা সরাসরি শহীদ মিনারে গিয়েই এক দফার ঘোষণা আমরা দিব। নাহিদ ইসলাম সেটা দিয়েছেন। এটা হচ্ছে এক দফার পার্টটা গেল। দ্বিতীয় জায়গাটা যেটা হচ্ছে হাসনাত সার্জিসের ব্যাপারে বলেছেন যে যেই তারা কোটা সংস্কারের কথা মধ্যে থাকার ব্যাপারে বারবার চাপ দিয়েছেন, সরকার বিরোধী যাওয়ার ব্যাপারে চাপ দিয়েছেন। এইটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে কাদের এবং হাসনাত সার্জিসের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্সের বা পার্সোনাল ইন্টারপ্রিটেশনের বিষয়। কেন আমি বলছি হ্যাঁ, কেন বিষয়টা হচ্ছে যে দেখেন, এই আব্দুল কাদেরের আজকে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত যখন অভ্যুত্থান হলো, তারপর আমরা দেখেছি যে আব্দুল কাদের, হাসনাত সার্জিস বিভিন্ন সময় একই টিমে একই সাথে কাজ করেছে, তখন কোনো ধরনের কোনো অস্বস্তি হয় না। তো কাদের এখন এই 2 বছর পরে এসে যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, এবং সেই ইন্টারপ্রিটেশনের আগে যদি এরকমই হতো যে আসলে হাসনাত সার্জিস হাসনাতের একটি রেকর্ড কিন্তু আমরা শুনেছি, সেটা আপনার মনে আছে? আমি সবকিছু ইনক্লুড করে বলছি যে আলাপটা যেহেতু একটু মানে একটা জটিল আলাপ, সেহেতু আমাকে একটু পুরো জিনিসটা কনক্লুড করতে দেন। সেটা হচ্ছে যে তারা একসাথে কাজ করেছে এবং সে জায়গাতে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের নেতা হিসেবে একে অপরকে রিকগনাইজ করেই গত 1.5 বছরের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কমিটি হওয়া, ত্রাণ নিয়ে কাজ করা, বিভিন্ন জায়গায় কমিটি, স্বাস্থ্য উপকমিটি, জুলাই ফাউন্ডেশন, সব জায়গায় তাদের একসাথে কাজ করার রেকর্ড আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দেখছি আন্দোলনের বিভিন্ন ধরনের বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন ধরনের বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের প্রকাশের বিভিন্ন ধরনের ধারা, ভাষা, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ছিল। এখন আই এম নট শিওর, কারণ আমি ওই 3 জনের মিটিং এ ছিলাম, আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে যে এখানে দেখা গেছে যে নাহিদ ইসলাম সহ যে 6 জন ডিবি অফিসে ছিল, বাকের, নাহিদ ইসলাম, নুসরাত তাবাসসুম এবং হাসনাত সার্জিস সহ যে ডিবি অফিস ছিল, সেখানে কিন্তু সংবাদ সম্মেলন করে একবার আন্দোলনের স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তার প্রেক্ষিতে আন্দোলনের প্ল্যানটা এইভাবে ছিল যে ওইটার ঘোষণার পরেই আবার একটা যারা নিচে ছিল আব্দুল কাদের, রিফাত রশিদ, তারা আবার এই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার কথা বলে, কারণ লিডারশিপটাকে রিজেক্ট না করে আন্দোলনটার এই ধরনের মাল্টিডিমেনশন ক্রিয়েট করা হচ্ছিল। এখন সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যখন ক্যাম্পাসে 18 তারিখ 19 তারিখের জায়গাগুলোতে হাসনাত সার্জিস হাসিনার বিরুদ্ধে কি ধরনের বক্তব্য দিয়েছে, হাসনাত সার্জিস পুলিশের সাথে কি ধরনের রক্তমুখী আচরণ করেছে, কি ধরনের রেজিস্ট্যান্স করেছে, এটা কোনোভাবেই ওকে, ঠিক আছে। তাহলে এটা আপনি বলেন, আবার আমি আরেকটি, আপনি শুধু বললেন যে কাদের সাথে লাইনটা শেষ করি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে হতে পারে যে হাসনাত সার্জিসের হাসিনা পতনের যে কৌশল আর আব্দুল কাদের হাসিনা পতনের যে কৌশল,
এই ধারাটা ডিফারেন্ট থাকতে পারে। একজন মনে পারে যে যদি আমরা এই মুহূর্তে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের আমরা যদি পতনের কথা বলি তাহলে তো আমাদেরকে জেলে নিয়ে আন্দোলনটা থেমে যাবে। এই জন্য আমাদের কোটার নামে আন্দোলনটা দীর্ঘায়িত করা দরকার। আরেকজন মনে করতে পারে যে ডিরেক্টলি হাসিনার বিরুদ্ধে আলাপ করা দরকার। সাথে সম্পর্ক খারাপ বলে বলছি, আমি একটু বলি আমাকে ইনফরমেশনটা দিতে হবে আপনাকে। আপনি বলেছেন যে কাদেরের সাথে তার সম্পর্কের কারণে হয়তো বলে থাকতে পারে, আপনি এটা বলছেন, কিন্তু আমি দেখছি যে আমি এটা বলি না, আমি বলছি যে এর আগে বিভিন্ন ধরনের কাজ একসাথে করছি তখন আসে নাই। আমি কিন্তু পরে এটা ডিটেইল একটা জুলাই কেন্দ্রিক সাক্ষাৎকার সেই জায়গায় এসেছে। আমি আরেকজনকে কোট করতে পারি, ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুইয়া, তিনিও কিন্তু এই কথাটি বলেছেন এবং তিনি অনেক কিছু বলতে গিয়ে বলছেন যে আমার বন্ধু সবাই, আমি তাদেরকে নিয়ে আর কি বলবো, কিন্তু তাদের সাথে একরকম সেনাবাহিনীর সাথে একটা সংযুক্ততার কথা তিনি উল্লেখ করেছেন। আমি তো আপনাকে বলছি যে প্রত্যেকে কিন্তু কোন ধরনের মানে তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছে। আমরা আবার দেখেছি যে হাসনাত আব্দুল্লাহকেই সেনাবাহিনীর বিরুদ্ধে কিংবা একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সরাসরি মিডিয়াতে তিনি কথা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন, নানা ধরনের কথা বলেছেন। আমার যেটা মনে হচ্ছে যে এই যে জায়গাগুলো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র, যেমন আমরা মনে করি যে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই, আমরা এটা নাহিদ ইসলাম সরাসরি সংসদে বলেছেন যে দ্যাট ওয়াজ দ্য রাইট স্টেটমেন্ট এবং ওইটাই ওই সময় দরকার ছিল, এটা খুবই প্রাজ্ঞ স্টেটমেন্ট ছিল। সো এই যে আলাপগুলো, প্রত্যেকটা আলাপের এক একটা ডাইমেনশন আছে। আমরা মনে করি যে 18 তারিখের পরে কিংবা 16 তারিখের পরে আবু সাঈদের মানে হত্যাকাণ্ডের পরে জুলাইয়ে যারা মাঠে ছিল এবং যতগুলো শক্তি মাঠে ছিল প্রত্যেকে যদি এখানে আর হাসিনার বিরুদ্ধে যাওয়া ছাড়া কোন ধরনের কোন গতি কিংবা ওই সময় আর কোন অল্টারনেটিভ অপশন ছিল না। কারণ ছাত্রলীগের সাথে যেই মনে করেন যেই ছাত্রলীগকে আপনি ক্যাম্পাস থেকে পিটাই বের করে দিয়েছেন, মনে করেন 15 তারিখ রাতে জাহাঙ্গীরনগর থেকে আমরা ছাত্রলীগ বিতাড়িত করেছি, ওই ছাত্র পিটাই বের করে দিয়েছেন, সেই ছাত্রলীগ ফেরত আসবে নাইলে আপনি থাকবেন, এর বাইরে মিডল কোন অবস্থান ছিল না। সেই অবস্থানে রিপ্রেজেন্ট করেছে হাসনাত হাজিজ, আব্দুল কাদের, নাহিদ ইসলাম সবাই। আমি মনে করি পার্সোনাল এক্সপেরিয়েন্স অনেক আলাপ আসতে পারে, কিন্তু সামগ্রিকভাবে বিএনপি, জামাত এবং স্টুডেন্ট সকলের পজিশন জুলাইয়ে রাইট ছিল।